আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যেই আছো। আজকে আমি ব্যষ্টিক অর্থনীতির উপযোগ বিশ্লেষণ অধ্যায়ের অষ্টম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই অধ্যায় থেকে ইতোমধ্যে আমি 7টি লেকচার শেষ করেছি। আমি আশা রাখব তোমরা সময় এবং সুযোগ করে এই অধ্যায়ের লেকচারগুলো ধারাবাহিকভাবে তোমরা শেষ করবে। তাহলে এই অধ্যায় থেকে যেহেতু নিয়মিত পরীক্ষায় প্রশ্ন আসে, প্রত্যেক বিভাগেই নিয়মিত প্রশ্ন আসে, এজন্য আমি বলবো তোমরা এই চ্যাপ্টারের লেকচারগুলো যদি ভালোভাবে শোনো তাহলে তোমাদের পক্ষে খুব সুন্দরভাবেই পরীক্ষায় আনসার করা সম্ভব হবে। তাহলে যাই হোক, আজকের যে আলোচনাটা আমরা করব, এই আলোচনাটা মূলত অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য। ঠিক আছে, দেখি এই পাঠ শেষে শিক্ষার্থীরা হীরা ও পানির আপাত বিরোধিতা বা মূল্যের আপাত অসামঞ্জস্যতা ব্যাখ্যা করতে পারবে। তার মানে আজকের আলোচনাটা হচ্ছে এই একটা প্রশ্ন নিয়েই ছোট্ট একটা আলোচনা। আমরা দেখি আসলে হীরা এবং পানির আপাত অসামঞ্জস্যতা বা মূল্যের আপাত অসামঞ্জস্যতাটা আসলে কি জিনিস। এটাকে হীরা ও পানির ধাঁধাও বলা হয়। ঠিক আছে, খেয়াল করো যে কোনো দ্রব্যের মূল্য তার উপযোগের উপর নির্ভর করে। এটা কিন্তু আমরা আগে থেকে জেনে আসছি। কোনো দ্রব্যের মূল্য তার উপযোগের উপর নির্ভর করে, অর্থাৎ যে দ্রব্যের আমরা যে কথাটা জানি, যে দ্রব্যের উপযোগ যত বেশি সে দ্রব্যের মূল্য তত বেশি হওয়ার কথা। ঠিক আছে, আবার যে দ্রব্যের উপযোগ নাই বা কম, তাহলে সেই দ্রব্যের মূল্য কি হবে? কম হবে। কিন্তু এই কথাটা কিন্তু সব জায়গার বেলায় সত্য হয় নাই। হয় নাই বলতে, এই যখনই হীরা এবং পানির বেলায় গেল, তখন দেখা গেল হীরার প্রয়োজনীয়তা কম হওয়া সত্ত্বেও, খেয়াল করো এখানে যে হীরার প্রয়োজনীয়তা কম হওয়া সত্ত্বেও হীরার দাম কিন্তু অনেক বেশি। অপরদিকে পানি ছাড়া কিন্তু আমরা এক মুহূর্ত চলতে পারি না। তার মানে কি, পানির উপযোগ অনেক বেশি বা প্রয়োজনীয়তা অনেক বেশি। কিন্তু বাস্তবে পানির দাম কি বেশি? না, পানির দাম কম। এই কথাটাকে এখানে আমরা বলছি। তাহলে এই যে একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে, কারণ যখনই এই মানে আমরা জানতাম যে যে দ্রব্যের উপযোগ যত বেশি হবে এই দ্রব্যের দাম তত বেশি হবে, কিন্তু যখন হীরা এবং পানির বেলায় আসছে তখনই একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে। তখন আর এই ব্যাখ্যাটা এক্ষেত্রে খাপ খাচ্ছে না। ঠিক আছে, এই কথাটাকেই পরবর্তীতে মানে বলছে হীরা এবং পানির আপাত অসামঞ্জস্যতা। এখন খেয়াল করো, অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশনসে বলেন পানি ছাড়া মানুষ চলতে পারে না। একটু আগে যে কথাটা আমরা বলছি, এই কথাটা উনিও ব্যাখ্যা নিয়ে আসছেন, পারে না, অথচ পানির দাম কম। অন্যদিকে হীরার প্রয়োজনীয়তা কম হওয়া সত্ত্বেও হীরার দাম কি অনেক বেশি। এখানেই যে কথাটা, লাস্টের যে কথাটা, এটাও আমি বলে আসছি ওইখানে। দেখো এই কথাটা যে উপযোগ ও মূল্যের মধ্যে এই অসামঞ্জস্যতা ও বিরোধকে মূল্যের আপাত বিরোধ বা বিরোধ হিসেবে কি করা হয়? আখ্যায়িত করা হয়। একে হীরা ও পানির ধাঁধা মানে ডায়মন্ড ওয়াটার পাজল বলা হয়। এখানে একটু কথা আমরা আবারও একটু বলে রাখি, এখানে একটু বানানটা ভুলে গেছে, পাজল পি ইউ হবে। আচ্ছা যাই হোক, এখানে খেয়াল করো যে এই মানে আপাত অসামঞ্জস্যতাটা বা বিরোধটা কি। আমি একটু আগে বলে আসছিলাম যে আমরা কিন্তু মানে যখনই উপযোগ
ধারণা আসে তখন অর্থনীতিবিদদের কথা ছিল যে দ্রব্যের উপযোগ যত বেশি হবে ওই দ্রব্যের দামও তত বেশি হবে। কিন্তু হীরা এবং ফানির বেলায় এই ঘটনাটা দেখা গেল উল্টো, যে ফানি আমাদের প্রতি মুহূর্তে প্রয়োজন, অর্থাৎ ফানির উপযোগ বেশি হওয়া সত্ত্বেও তার দাম কম। অন্যদিকে হীরার প্রয়োজনীয়তা কম হওয়া সত্ত্বেও হীরার দাম বেশি। এই যে কথাটা, এই কথাটাকে বলা হয়েছে দেখো উপযোগ ও মূল্যের মধ্যে এই অসামঞ্জস্যতা ও বিরোধকেই মূল্যের আপাত বিরোধ হিসেবে আখ্যায়িত করা হয়। আবার একে কি বলা হয়, হীরা ও ফানির ধাঁধাও বলা হয়। যাই হোক, এখন খেয়াল করো এই যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা এই সমস্যাটার কিন্তু সমাধান দিতে পারেন নাই। পরবর্তীতে নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদ যেমন ওয়ালরাস, জেবন্স, মার্শাল, ওনারা আইসা এই সমস্যাটার সমাধান করছেন কিভাবে। ওনারা যখন প্রান্তিক উপযোগ ধারণাটা নিয়ে আসছেন, আগে তো মোট উপযোগের মাধ্যমে মানে এই মূল্য নির্ধারণের কথা বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে ওনারা যখন এই প্রান্তিক উপযোগ ধারণাটা নিয়ে আসলেন তখনই এই আপাত বিরোধ এই বা এই যে সমস্যাটা, হীরা ও ফানির ধাঁধার যে সমস্যাটা, এটা সমাধান করা সম্ভব হয়। দেখো আমি এখানে লিখছি যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ মূল্যের আপাত বিরোধের কোনো সুষ্ঠু ব্যাখ্যা দিতে পারেননি। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে জেবন্স, ওয়ালরাস, মেঞ্জার, মার্শাল প্রমুখ অর্থনীতিবিদগণ প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করে মূল্যের আপাত বিরোধিতার সমস্যার সমাধান করেন। অর্থাৎ যখনই উপযোগ ধারণাটা ছিল তখন মোট উপযোগের মাধ্যমে, উপযোগ বলতে তখন মোট উপযোগটাকে বোঝানো হতো, কিন্তু মার্শাল এবং এই যে অন্যান্য অর্থনীতিবিদরা যখন প্রান্তিক উপযোগ ধারণার মানে বিশ্লেষণ করেন তখনই এই যে আপাত বিরোধ, এই বিরোধের সমাধান করা সম্ভব হয়েছে। তাদের মতে কোনো দ্রব্যের দাম যে মোট উপযোগের উপর নির্ভর করে না, দাম নির্ভর করে প্রান্তিক উপযোগের উপর। তার মানে হচ্ছে কি, এখন কিন্তু কথাটা পাল্টে গেল। অর্থাৎ যে দ্রব্যের প্রান্তিক উপযোগ যত বেশি হবে ওই দ্রব্যের দামও তত বেশি হবে, আর যে দ্রব্যের প্রান্তিক উপযোগ কম তার দামও কম হবে। ঠিক আছে, আগে কিন্তু মোট উপযোগ দিয়ে কথাটা বলছিলাম, এখন বলছি প্রান্তিক উপযোগ দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে আমরা আরেকটু সামনের দিকে যাব। দেখো এখন এই কথাটাকে আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা যাচ্ছি। ও একটু আরেকটু কথা বলে নিই চিত্রের আগে। এখন লক্ষ্য করো এই যে প্রান্তিক উপযোগের মাধ্যমে যে ব্যাখ্যাটা দিছে তার সাথে সাথে আরেকটা কথা কিন্তু চলে আসছে। বলছে যে দ্রব্যের যোগান যত বেশি, খেয়াল করো, যে দ্রব্যের যোগান যত বেশি এই দ্রব্যের প্রান্তিক উপযোগ কম, তাহলে এই দ্রব্যের দামও কম। আমরা তো একটু আগে বলে আসছি প্রান্তিক উপযোগ কম হলে দাম কি হবে, কম হবে। তাহলে পানির যোগান কি বেশি না কম? তাহলে পানির যোগান অনেক বেশি, এজন্য পানির প্রান্তিক উপযোগ কি কম, এজন্য দামও কম। অপরদিকে দেখো হীরার যোগান কি বেশি না কম? হীরার যোগান খুবই কম, এজন্য যে দ্রব্যের যোগান কম তার প্রান্তিক উপযোগ কি হবে, বেশি হবে। আর প্রান্তিক উপযোগ বেশি হলে দামও বেশি হবে। কথাটা আমরা একটু মনে রাখবো। যাই হোক, এবার আসি চিত্রের মাধ্যমে। চিত্রে ওয়েক্স অক্ষে দেখো দ্রব্যের পরিমাণ, আর ওয়াই অক্ষে প্রান্তিক উপযোগ এবং দাম নির্দেশিত। অক্ষের পরিচয় আমাদের এখানে এতটুকুই। এবার বলছি দেখো, আমরা হীরা এবং ফানির কথা বলছি। এই DD1 এটা হলো হীরার প্রান্তিক উপযোগ রেখা বা চাহিদা রেখা। ঠিক আছে, হীরার প্রান্তিক উপযোগ রেখা বা চাহিদা রেখা আমরা এখানে দেখাইলাম। এটা হলো হীরার প্রান্তিক, MUD হচ্ছে মার্জিনাল ইউটিলিটি অফ ডায়মন্ড, অর্থাৎ হীরার প্রান্তিক উপযোগ রেখা নির্দেশ করা হয় এটা দিয়ে। আবার দেখো WW1, ডাব্লিউ দিয়ে ওয়াটারকে বোঝানো হয়েছে আর ডি দিয়ে ডায়মন্ডকে বোঝানো হয়েছে। WW1 হচ্ছে ফানির প্রান্তিক উপযোগ রেখা বা চাহিদা রেখা। ঠিক আছে, এখন আমরা যদি বলি দেখো হীরার দাম আমরা ধরে নিচ্ছি
ডি এই দামে ভোক্তা ও এম পরিমাণ হীরা ভোগ করে। ঠিক আছে, হীরার দাম কত পিডি, আর মানে ইয়ের দ্রব্যের পরিমাণ আছে কত ও এম পরিমাণ। এই দুটাকে যদি আমি একসাথে নিয়ে আসি, দেখো ফিডি দামে ও এম পরিমাণে হীরার এই যে দুইটা সংমিশ্রণ আমি দেখাইছি কোথায়, এই বিন্দুতে। তাহলে এখন লক্ষ্য করো এই এ বিন্দুতে এটা কি প্রান্তিক উপযোগ রেখা কার, হীরার। তাহলে এই ও এম পরিমাণ হীরার যোগানের ক্ষেত্রে যখন হীরার যোগান এতটুকু, তখন এর প্রান্তিক উপযোগ কত, এ এম পরিমাণ। প্রান্তিক উপযোগটা কত, এ এম পরিমাণ কার, হীরার। তাহলে এই প্রান্তিক উপযোগ এ এম আর দাম দেখো ফিডি, এটা কি পরস্পর সমান। এর একটু লক্ষ্য রাখবো, আমরা পরে কথা আসবো আবার। তারপর দেখো এবার পানির এটাতে যাচ্ছি, পানির দাম হচ্ছে কত পি ডাব্লিউ, এই দামে পানির যোগান হচ্ছে কত পি এন পরিমাণ। এই দুটাকে যদি আমি একটা বিন্দুতে নিয়ে আসি, দেখো পি ডাব্লিউ দামে পানির যোগানের পরিমাণ কত ও এন, এইটাকে আমি নির্দেশ করছি বি বিন্দু দ্বারা। তাহলে এখন খেয়াল করো তো ও এন পরিমাণ পানির যোগানের ক্ষেত্রে এখানে প্রান্তিক উপযোগ কত, বি এন পরিমাণ। তাহলে দাম কত ও পি ডাব্লিউ পরিমাণ। তার মানে দাম আর প্রান্তিক উপযোগ কি এখানে পরস্পর সমান। এখানেও দেখছি হীরার প্রান্তিক উপযোগ এবং হীরার দাম কি পরস্পর সমান। তাহলে আবার আমরা যদি আরেকটু সামনে যাই, দেখো এই ও এম পরিমাণ হীরার মোট উপযোগ হচ্ছে, মোট উপযোগ খেয়াল করে কোন জায়গাটা, ও এম এ ডি, এই যে ক্ষেত্রটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই ক্ষেত্রটা হচ্ছে হীরার মোট উপযোগ কত, ও এম এ ডি পরিমাণ। ঠিক আছে, আমরা যদি এখানে দেখি, দেখো এই যে এটা হচ্ছে হীরার মোট উপযোগ। অপরদিকে দেখো পানির মোট উপযোগ কতটুকু, ও এন বি ডাব্লিউ। আমি যদি আবার একটু দেখাই, লক্ষ্য করো এখানে যে এখানে পানির মোট উপযোগটা কতটুকু বলছিলাম, যে একটু পেছনে চলে গেছে, আমরা পেছনের দিকে এই জায়গাটা হচ্ছে মোট উপযোগ হচ্ছে পানির কত, ও এন বি ডাব্লিউ পরিমাণ। ঠিক আছে, এখন দেখো এখানে কথাটাকে আমরা নিয়ে আসছি চিত্রে, ও এম পরিমাণ হীরার মোট উপযোগ হচ্ছে ও এম এ ডি পরিমাণ। আবার ও এন পরিমাণ পানির মোট উপযোগ হচ্ছে ও এন বি ডাব্লিউ পরিমাণ, ও এন বি ডাব্লিউ পরিমাণ। এটা হচ্ছে পানির মোট উপযোগ। লক্ষ্য করে দেখো যে এখানে কি পানির মোট উপযোগটা বেশি না হীরার মোট উপযোগটা বেশি। তাহলে নিশ্চিত পানির মোট উপযোগটা কি বেশি আর হীরার মোট উপযোগ কম। এখন কারণ হচ্ছে কি পানির যোগানও বেশি, এজন্য পানির মোট উপযোগও বেশি, আর হীরার যোগান কম, এজন্য হীরার মোট উপযোগও কম। তাহলে আমি এখানে দেখাইতে পারতেছি, দেখো হীরার মোট উপযোগ পানির মোট উপযোগের চেয়ে কি কম। ঠিক আছে, ও এম এডি লেস দেন ও এন বি ডাব্লিউ। এখন আমি প্রান্তিক উপযোগের দিক থেকে বলতেছি, দেখো ও এম পরিমাণ হীরার প্রান্তিক উপযোগ হচ্ছে কত পিডি দামে এ এম পরিমাণ। দেখো আমি লেখছি এখানে আবার হীরার প্রান্তিক উপযোগ ফি ডি সমান সমান, যদি আমরা দেখাই এ এম, অর্থাৎ এটা কি সমান কি এমইও ডি হীরার বেলায়। ঠিক আছে, আবার দেখো যদি আমি পানির বেলায় যাই, পানির দাম কত ও পি ডাব্লিউ বা পি ডাব্লিউ বললে হবে। এই দামে প্রান্তিক উপযোগ পাইছিলাম কত বি এন সমান কি এমইও ডাব্লিউ। আমরা এটা দেখাতে পারতেছি পানির প্রান্তিক উপযোগ। তো এবার বলো এই হীরার প্রান্তিক উপযোগটা বেশি না পানির প্রান্তিক উপযোগটা বেশি। নিশ্চিত এ এমটা বি এন এর চেয়ে বেশি। আমরা এখানে দেখাতে পারতেছি যে প্রান্তিক উপযোগটা বেশি কারটা, হীরারটা। ঠিক আছে, আর এই কারণে হীরার দামটা পানির দামের চেয়ে কি বেশি।
প্রান্তিক উপযোগ বেশি হওয়ার কারণে। তাহলে এখান থেকে আমাদের লাস্ট কথাটা কি? অর্থাৎ হীরার প্রান্তিক উপযোগ বেশিও হয়, হীরার দামও কি বেশি। অপরদিকে যে পানির প্রান্তিক উপযোগ কম হওয়ায় দামও কি কম। তার মানে আমরা যদি লাস্ট কথাটা বলি যে কোনো দ্রব্যের দাম মোট উপযোগের উপর কি নির্ভর করে না, কোনো দ্রব্যের দাম তার প্রান্তিক উপযোগের উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে অর্থাৎ প্রান্তিক উপযোগের মাধ্যমে কি হয় নির্ধারিত হয়। আর এই প্রান্তিক উপযোগ ধারণার মাধ্যমেই হীরা ও পানির যে ধাঁধা বা মূল্যের আপাত বিরোধ কি করা সম্ভব হয়েছে, সমাধান করা সম্ভব হয়েছে। এই ছিল আজকে আসলে আমাদের আলোচনাটা। তা আমি আশা করব তোমরা বইয়ের সাহায্য নিয়ে এটাকে শেষ করবে। আর তোমরা বিগত ক্লাসগুলো অবশ্যই পড়বে ভালোভাবে, একটু বুঝে। আর যদি বইয়ের সাহায্য নিয়ে পড়ো তাহলে তোমাদের আমি বিশ্বাস রাখি তোমাদের জন্য এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্নই পরীক্ষা আসলে তোমাদের পক্ষে আনসার করা সম্ভব হবে। যাই হোক, আজকে এই অধ্যায় থেকে আমরা যে প্রশ্ন পাবো সেটা হচ্ছে সংক্ষিপ্ত বা বড় প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এখান থেকে দেইনি। যে বড় প্রশ্ন সেটা হচ্ছে কি একটি প্রশ্ন, হীরা ও পানির আপাত অসামঞ্জস্যতা ধারণাটি ব্যাখ্যা করো। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনাটা খুবই ছোট আলোচনা ছিল, এতটুকুই। তোমরা, আমি আশা রাখবো তোমরা বইয়ের সাহায্য নিয়ে আজকের আলোচনাটা ভালোভাবে শেষ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো। ধন্যবাদ সবাইকে।